পরিবহন অসামরিক পরিবহন মন্ত্রী বলছেন যে 2000 হয়ে যাবে, ডিজিসিআই বলছে 600 হয়ে যাবে, কেউ বলছেন 3000 হয়ে যাবে, মানে যার যা সংখ্যা আসছে মনে আসছে বলে দিচ্ছে, কিন্তু 800 বিমান আছে এবং যাত্রী পরিবহনের চাপ বেড়েছে। সেক্ষেত্রে কি মানে যাত্রী সুরক্ষার ব্যাপারটা অবহেলা করা হচ্ছে, কিন্তু যাদের প্রতি নজর রাখা দরকার, মানে ধরুন ঠিকমতো সুরক্ষা বিধি হচ্ছে কিনা তার জন্য ডিজিসিএ মানে যারা দেখে তাদের ক্ষেত্রে প্রায় অর্ধেকের বেশি পদ খালি। বিমান চলাচলের নিরাপত্তা বজায় রাখার দায়িত্বে যে সংস্থার কাঁধে সেই BCAS এ 1/3 লোক নেই। এবং পরিবহন মন্ত্রী এক কথা বলছেন, মানে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী আগে যিনি ছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তিনি একটা কথা বলেছেন, নতুন যিনি এসেছেন তিনি একটা বলছেন, অথচ ডিপার্টমেন্ট বলছে আরও 600 বিমান কেনা হবে, আছে মাত্র 800 বিমান, তার মধ্যে একটা আবার কমে গেল, মানে 799টা বিমান বা কম বেশি 10টা 5টা এদিক ওদিক হতে পারে। তো সেক্ষেত্রে কি কোথাও যাত্রী সুরক্ষার ব্যাপারটাকে অবহেলা করা হচ্ছিল বা নজরদারির ব্যাপারটা এড়িয়ে যাচ্ছে, আপনার কি মনে হয়? দেখুন, যেখানে ডিম্যান্ড আছে সেখানে যদি ম্যান পাওয়ার কম হয় ন্যাচারালি সেটা প্রেশারটা বাড়বে। এটার সেজন্য কি হিউম্যান এরার? না, হিউম্যান এরারের প্রসঙ্গটা কিন্তু কোনো অবস্থাতেই, ফ্লাইট সেফটি ইজ দ্য প্যারামাউন্ট, এখানে কিন্তু হিউম্যান এরার হতেই মানে হওয়া একদমই উচিত না। এই জায়গাটা কাম্য নয়, কিন্তু মানে এই যে একটা লোককে ওভারলোড কাজ করতে হচ্ছে, 6 ঘন্টার জায়গায় 8 ঘন্টা করতে হচ্ছে বা 8 ঘন্টার জায়গায় হয়তো 12 ঘন্টা করতে হচ্ছে, আমি ঠিক জানি না, মানে যেহেতু আমি একবার ওই ফ্লাইটে বললাম যে সঙ্গে দেখা হচ্ছে, যদি বলেন আমি 3 মাস ঘুমোতে পারি, তোমাকে ওভার ডিউটি করতে হয়েছে, যে এটা খুব রিস্কি, এবং এয়ার ইন্ডিয়ারই পাইলট ছিলেন তিনি, তো সেটা কি একটা মানে ব্যাপারটা কি, একটা প্লেন যখন উড়বে একটা যন্ত্র তো সবসময় কন্টিনিউয়াস তো সে কাজ করতে পারে না, তার তো অনেক রকম ম্যানুয়াল আছে। আমাদের তো সবকটা ম্যানুয়াল কি আজকের দিনে ফলো করা হচ্ছে? না, আমি বলতে চাইছি যে কোনো জাহাজের যে সার্ভিসিং ম্যানুয়াল, আপনি ধরুন ফার্স্ট লাইন সার্ভিসিং হলো, কোনো 100 আওয়ার সার্ভিসিং হয়, 200 আওয়ার, টোটাল ডিসমেন্টেল করে আবার তাকে লাগিয়ে নতুন মানে ইঞ্জিন লাগানো হলো, বিভিন্ন ধরনের সার্ভিসিং, মেজর সার্ভিসিং আছে। এই সার্ভিসিংগুলোতে আপনি যদি বলেন যে ম্যান পাওয়ার কম, সেক্ষেত্রে সার্ভিসিং যে পিরিয়ডের যে ডিউরেশনটা সেটা কিন্তু আর একটু বাড়ানো যায়, কিন্তু শর্টকাট হবে না, আমার বক্তব্যটা সেটা। আমি বলছি একবার আপনি টেক অফ করে গেলেন, তারপর কিন্তু আপনার হাতে কিছু নেই, আপনার একটা ভুল আপনাকে, আপনি তো প্রায় জন হেনরির মতো বলে দিচ্ছেন, মানে যে কাজটা যন্ত্র করবে সেটা মানুষ করবে, 100 লোকের কাজ একজন লোক করবে, এটা তো কখনো সম্ভব না, তার উপরে মেন্টাল প্রেশার আছে। না, আমি বলতে পারছি, আমি ধরে নিচ্ছি যে নিরাপত্তা ব্যবস্থায় সেই অর্থে কোনো মানে না, আমি প্রথমেই বললাম যে রিকোয়ারমেন্ট হয়তো ম্যাক্সিমাম, কিন্তু ধরুন একটা লোক যে 8 ঘন্টায় যে এফিসিয়েন্সি করবে সে তো 16 ঘন্টা কাজ করলে সেই এফিসিয়েন্সি শেষ পর্যন্ত দিতে পারবে না। আমি তো প্রথমেই বললাম যদি ভ্যাকেন্সি থাকে বা যদি রিকোয়ারমেন্ট থাকে সেটা তো ফুলফিল অবভিয়াসলি করা উচিত, কিন্তু আমি বলছি প্রেজেন্ট সিনারি, প্রেজেন্ট স্টেটে আজকের দিনে দাঁড়িয়ে যদি ধরুন আমার কাছে আমার 10টা লোক দরকার, কিন্তু আমি ওইভাবে দেখছি না, আমি যদি দেখি যে আমার কাছে 7টা লোক আছে, কিন্তু 7টা লোক দিয়ে 10টা লোকের কাজ করতে হবে, কিন্তু কোনো অবস্থায় এই ফ্লাইট সেফটি আমি হ্যাম্পার করব না, আমাকে সেইখানে কিন্তু টোটাল আমাকে যে কাজটা করতে হবে তাতে যদি 7 দিনের জায়গায় 9 দিন লাগে লাগুক, কিন্তু আমি ফ্লাইট সেফটি কোনো কম্প্রোমাইজ নেই। আমার ফ্লাইট সেফটির ক্ষেত্রে কেউই কম্প্রোমাইজ করবে না, স্বাভাবিক ব্যাপার, কিন্তু এটাও কিন্তু মানে একটা দুর্ঘটনা না ঘটলে তো এই বিষয়গুলো ক্ষতি কখনো উঠতো না। ডিজিসিএতে কত লোক কম আছে, BCAS এ কত লোক কম আছে, বা এই আলোচনাগুলোও হতো না। একটা দুর্ঘটনা যখন ঘটে সেখান থেকে মানুষকে শিক্ষা নিতে হয় এবং সেগুলোকে ত্রুটিগুলোকে অনেক দ্রুত বিষয়গুলোকে নিয়ে আসা হয়। যে কোনো জায়গায় ম্যান পাওয়ার যদি কম হয় অবভিয়াসলি তার প্রেশার বাড়বে। আমি আশরাফের কাছে আসবো, মানে বিইং আ পাইলট একজন আমাকে বলেছিলাম, আমি জানি না ঘটনা সত্যি কিনা, যে কিছুদিন আগে অবশ্য আমরা দেখেছি যে একনাথ সিন্ধের প্রাইভেট পাইলট যিনি সেদিন অনেকক্ষণ ডিউটি করেছে, আমার পক্ষে এখন আর ফ্লাইট চালানো সম্ভব নয়, মানে তারা নিজেরাই একটা জায়গায় গিয়ে রেজিস্ট্যান্স করে, এবং বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে ওভারটাইমের জন্য স্ট্রাইক হচ্ছে, মানে কখনো কখনো খুব লিমিটেড পিরিয়ড, 1 দিন 2 দিন জরুরি পরিষেবা সেই জন্য, কিন্তু এই ধরনের প্রতিবাদ কিন্তু বারবার উঠে আসে, এবং সেটা কি কখনো কখনো কোনো জায়গায় ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে? হ্যাঁ, আপনি যেটা বলছেন যে এনাফ পর্যাপ্ত লোকজন আছে কি না বিভিন্ন ধরুন ডিজিসিএতে, ধরুন আমাদের 800 এয়ারক্রাফট আছে ইন্ডিয়াতে, আপনি কম্প্যারিজন করুন চায়নার সঙ্গে, চায়নার 4000 এয়ারক্রাফট আছে, কিন্তু 800 মানে আমাদেরকে যেরকম আমাদের রানওয়ে বাড়ছে, যেরকম আমাদের এয়ারপোর্ট বাড়ছে, সেরকম আমাদের ম্যান পাওয়ারও সব কিছুতে বাড়া উচিত, ভ্যাকেন্সি তো ভর্তি করা উচিতই, ইভেন আমাদেরকে ট্রেন্ড ম্যান পাওয়ার বিভিন্ন জায়গায় রাখা দরকার, এই জন্য বিকজ এখানে সেফটিকে কম্প্রোমাইজ করা যাবে না, যে যত ঘন্টা কাজ করা
আমরা ওয়ার্কারকে হয়তো 2 ঘন্টা বেশি কাজ করে নিতে পারি, কিন্তু পাইলটকে আপনি এখানে করাতে পারেন না, বা নিচে গ্রাউন্ড স্টাফকে করাতে পারেন না, কারণ একটা ফ্যাটাল মিস্টেক ক্যান কজ টু, আ স্মল মিস্টেক ক্যান কজ টু আ বিগ প্রবলেম, যেটা মানে আপনি হয়তো বুঝছেন না, ছোট্ট একটা হয়তো প্রবলেম, কিন্তু সেটা বড় ম্যাগনিফাইড হয়ে যায়, কারণ দিস ইজ এভিয়েশন, এখানে মার্জিনাল এরার ইজ জিরো, মানে সেইভাবে আমরা সব কিছু দেখি। এবারে কামিং ব্যাক টু যে কম্প্রোমাইজ ইন এয়ার, মানে ধরুন এখানে বিভিন্নভাবে কিন্তু খবর এসছে যে টাটা যখন এই এয়ারলাইনটা নিল এয়ার ইন্ডিয়া থেকে, তারপরে কিন্তু বিভিন্ন রকম কমপ্লেন আসছে যে ধরুন যে সেক্টরে 3টে বা 4টে পাইলট থাকার কথা ছিল, সে সেক্টরে 2টো পাইলটই কিন্তু করছে। ধরুন এই সেক্টর যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আগে আমি শুনলাম, ভেরিফাই করা দরকার আছে, যে এখানে 3জন পাইলট আগে যেত লন্ডনে, এখন সেখানে কিন্তু 2জন পাইলট যাচ্ছে। বিভিন্ন সেক্টরে কিন্তু একই জিনিস হচ্ছে, দ্যাটস বিকজ মোর এয়ারক্রাফট কামিং, কিন্তু লেস ম্যান পাওয়ার। এই সো ইটস একটা কোথাও না কোথাও একটা অ্যালিগেশন উঠে আসছে, হুইচ ইজ আগেন আমাদের ফান্ডিং এর গলদের কথাও আপনি বলছেন।